সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশি এই মানুষের প্রাণ পুরুষ ছিলেন আব্দুল আলী। আজকে যত ধরনের গান শুনি, যত ধরনের গান আপনারা শোনেন, আব্দুল আলীর মতো সুর এমন সেই মধুর কণ্ঠ কারো পক্ষে শুনি না, কেউ সেই সুর টানতে পারে না। আমি এরকম একটি সভায় শুনেছি, কতটা সত্য কতটা মিথ্যা জানি না, বহুদিন আগের কথা। পাকিস্তান আমলের লাস্ট সিনেমায় একটা অনুষ্ঠান ছিল এরকম, সেখানে চীনের প্রধানমন্ত্রী নাকি উপস্থিত ছিলেন। তো আব্দুল আলী ওই গানটা গেছিলেন, আল্লাহ মেঘদের পানি দেন ছায়া দেন তুই। গান শেষ, অনুষ্ঠান শেষ, ওই অতিথি বাইরে নাকি বৃষ্টি উঠতেছে। উনি মন্তব্য করছিলেন, এদেশের শিল্পী গান গেয়ে আকাশ থেকে বৃষ্টি নামায়। তো এই আব্দুল আলীর তুলনা নেই, ওনার তুলনা করা যায় না, ওনার প্রেরণার তো নাই। আব্দুল আলী বাঙালি এবং বাংলাদেশি, উনি হলেন প্রাণ পুরুষ এবং হৃদয়ের গান উনি গেয়ে গেছেন, মানুষের আনন্দ দিয়ে গেছেন। সেজন্য আল্লাহর কাছে আমি ওনার জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনার যে হাজার মানুষকে আনন্দ দিয়েছে, সেজন্য যেন আল্লাহ আল্লাহকে ব্যস্ত করে। আমরা এখন যে সঙ্গীত শুনি, 15 মিনিট বাদ্য বাজায়, তারপরে কয় ধৈর্য ধর। আমার এক ভাই করতেছে, ভাই কি গান উঠতে গেলাম এত টাকা টিকিট দিয়া, 15 মিনিট বাজানোর পরে ঝুল দিয়ে কয় ধৈর্য ধর। গানের আগে বললাম না, মাথা বললাম না। বিদেশি সংস্কৃতি, বিদেশি যন্ত্রিক, বিদেশি আকর্ষণ আমাদের এই বাংলার সঙ্গীত এবং শিল্পকে ধামাচা করার জন্য ষড়যন্ত্র করছে এবং করতেছে এবং চলছে। আমি শিল্প গোষ্ঠীকে বলবো, আমার মরমী শিল্প গোষ্ঠীকে বলবো যে আপনারা এই আমার বাংলাদেশের বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষের যে শিল্প, গান, লোকগীতি এবং ভাটিয়ালি এবং যে মুর্শিদি, এই গানগুলিকে বেশি বেশি করে চর্চা করুন এবং এই গানের শিল্পী তৈরি হন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। লোকসঙ্গীতের প্রাণ পুরুষ শ্রদ্ধা আব্দুল আলীর রুহের মাগফিরাত কামনা করছি মহম্মদের পক্ষ থেকে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা এবং ঢালি মোহাম্মদ মনোয়ার সাংস্কৃতিক কেন্দ্র। বাফা মরমের কর্মকাণ্ডে পাশে থেকে সকল সময় সকল ধরনের সহযোগিতা করে থাকে, তেমনি আজও করছেন। কৃতজ্ঞতা জানাই বাফা পরিচালনা পর্ষদ, সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি, বাফা শিক্ষকদের প্রতি রইল অনেক ভালোবাসা, মরমী সকল সদস্যদের প্রতি রইল অশেষ ভালোবাসা। কৃতজ্ঞতা জানাই সামনে যারা বসে আছেন শিল্পীদের প্রাণ, সেই শ্রোতা দর্শকদের, যে শ্রোতারা গান না শুনলে শিল্পীর কোনো দামই থাকে না। তাই আমি অনুরোধ করব, আপনারা পুরো অনুষ্ঠান দেখবেন, শুনবেন, মন্তব্য করবেন। আমাদের আজকের অনুষ্ঠানে যে সকল সদস্য সঙ্গীত পরিবেশন করবেন তাদের উৎসাহ দিবেন, ভুল ত্রুটি নিজগুলো ক্ষমা করবেন। গানের অনুষ্ঠান, বক্তৃতা দীর্ঘায়িত করব না, ধৈর্যচ্যুত হবে। সকলের সহযোগিতা কামনা করে শেষ করছি আমার কথা। ভালো থাকবেন, লোকগানের সাথে থাকবেন। ধন্যবাদ। বা লোকগীতি বলতে আমরা যে গানগুলো বুঝি, আমাদের মাটি মানুষের সাধারণ অনুভূতি, আবেগের যে শৈল্পিক উপস্থাপন, সুর এবং সঙ্গীতে, সেই জায়গাটি নিয়ে তারা প্রতি বছর নিয়মিত কাজ করে যাচ্ছে। তাদের এই চেষ্টায় আমাদের এই মাটি মানুষের গান শুধু নতুন মাত্রা পেয়েছে তাই বলবো না, যেহেতু বুলবুল একাডেমি এর সাথে জড়িত, আগামী দিনের শিল্পী নির্মাণে তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সেই জন্য বুলবুল একাডেমির পক্ষ থেকে সংগঠনকে পুনরায় আমি অভিনন্দন জানাচ্ছি। আব্দুল আলী আসলে কিছু নাম কিংবদন্তি, একটি নাম শুধু নাম নয়, সেটি বিশেষণ, একটি বিশেষণ হয়ে ওঠে।
আমরা যদি পল্লী বা লোকগানের একটি মাত্রায় বা একটি ঘরানায় বা একটি পল্লী গান কেমন তার যদি একটি রূপ কল্পনা করি, সেই রূপ কল্পনা করলে আমরা দেখব 2-3 জনের নাম বেশ হবে। আব্বাস উদ্দিন, আব্দুল আলিম। আব্দুল আলিমের আমি যখন ছোট, কারণ উনি জন্ম 40-এর দশকের, চতুর্থ দশক, 19 শতকের, 19 শতকের চতুর্থ দশকের গোড়ার দিকে এবং 5ম দশকের গোড়ার দিকে উনি শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কারণ উনি বয়স তখন খুব একটা বেশি না, কৈশোরে পা দিয়েছেন। এই যে শুরুর ভিতর দিয়ে এবং সমাপ্তি পর্যন্ত নিজেকে একটি সঙ্গীত জগতের নক্ষত্রের জায়গায় নিয়ে যাওয়া, শুধু নিয়ে যাওয়া নয়, পল্লী গানের যে একটি ঘরানা বা স্টাইল, মানে সুর, তার কথা এবং কণ্ঠ মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা শুধুই তাকে, তার কণ্ঠটি বিশেষভাবে এই জন্য নির্মাণ করেছে। তার কণ্ঠের ভিতর দিয়ে পল্লী গানের একটি নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয়ে গেছে। এটি ভাই আছেন, তারপর আমাদের প্রধান অতিথি আছেন, আর গবেষক যারা আছেন পল্লী গান নিয়ে কাজ করেন, তারাই হয়তো আমার থেকে ভালো বলতে পারবেন। আমার কৈশোরে যে সঙ্গীতের প্রতি কিছুটা হইল যে একটি অনুভূতির ভিতরে প্রবেশ করা, সেটি কিন্তু এই আব্দুল আলিমের যে গান, এগুলি চুরি হয়ে যায়, আজ পর্যন্ত সেগুলি উদ্ধার হয় না। ধন্যবাদ। সুধীমণ্ডলী পালন করেন এবং এই দায়িত্ব জাতিগত দায়িত্ব, আমাদের অস্তিত্বকে সংরক্ষণ করার দায়িত্ব, আমাদের এই বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই বাংলাদেশের অস্তিত্ব সংরক্ষণের জন্য কিছু কাজ করেন, কিছু দায়িত্ব পালন করেন। আমি মূলত শিক্ষক, দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছি। একেবারে হাতে খড়ি ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে আমি পড়াই। আমার নিজেরই প্রতিষ্ঠান আছে, প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী, তারপরে আমি অনার্সে পড়াই, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াই। তারপরে আমি শিক্ষকতা, আমার ধ্যান জ্ঞান। শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া একটা মানুষ নিজেকে মানুষ হিসেবে দাবি করতে পারবে না। এবং এই শিক্ষা সংস্কৃতি ছাড়া, সংস্কৃতির সংস্পর্শ ছাড়া, কালচারাল প্র্যাকটিস ছাড়া, সংস্কৃতির সান্নিধ্য ছাড়া শিক্ষা কখনো পরিপূর্ণ নয়। যুক্তিটা বুঝতে পেরেছেন? সংস্কৃতির সম্পৃক্ততা ছাড়া শিক্ষা কখনো পরিপূর্ণ নয়, সেই শিক্ষা হচ্ছে ব্যর্থ। আমাদের রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে অনেকেই একাডেমিক শিক্ষা গ্রহণ করেননি, তারা কিন্তু মানুষ হয়েছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কাজে আজকে এই যে আমাদের জাতি, আমরা যখন কথা বলতে আসি, আমাদের মধ্যে কিছু দায়বোধ কাজ করে, কিছু কমিটমেন্ট কাজ করে। এই কমিটমেন্টের জায়গা থেকে দু একটা কথা বলতে চাই, বেশি কিছু বলবো না। সেটা হচ্ছে যে আমরা যে মানুষ বা মনুষ্যত্ব বোধ সম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন মানবিক মানুষ, সেই মানুষের আজকে সমাজে খুব অভাব, অনেক অভাব। আমাদের মধ্যে পাশবিকতা বৃদ্ধি পেয়েছে, হিংস্রতা, নিষ্ঠুরতা, পরশ্রীকাতরতা, সততা, বন্ডামি, ছলনা, প্রতারণা সর্বত্র একেবারে। আজকে 53-54 বছরের বাংলাদেশ কি অর্জন আমাকে দেখান? সর্বত্র একটা অরাজকতা। শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, বিচার বিভাগ বলেন, রাজনীতি বলেন, গণতন্ত্র বলেন, সর্বত্র লেজে গোবরের অবস্থা। অথচ 50 বছর আগের সিঙ্গাপুরের দিকে তাকিয়ে দেখেন, জাপানের দিকে তাকিয়ে দেখেন, তারা কোথায় গেছে, আমরা কোথায় গেছি। কারণটা কি? শুধু আসলাম, বক্তব্য দিয়ে চলে গেলাম, তথই বছর, যা হচ্ছে তাই হচ্ছে। কিন্তু আমাদের পরিবর্তনটা কোথায়? আমাদের ইতিবাচক পরিবর্তনটা কোথায় আমাকে দেখান? দৃশ্যমান কোনো পরিবর্তন নেই।
সেই কথাটা আমি আমার দিস ইজ দ্য ওন অ্যাসেসমেন্ট ফর দিস পারপাস, এটা আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট। সেটা বলি, আগে বলেছি একজন ব্যক্তি শিক্ষা ছাড়া কখনো মানুষ নয়। মানুষ হওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য দুটো পথ আছে। কিছু শিক্ষা আমরা মস্তিষ্ক দিয়ে গ্রহণ করি, কিছু শিক্ষা আমরা মননশীলতা দিয়ে, মন দিয়ে অ্যাচিভ করি, গ্রহণ করি। এই দুটো মাধ্যমের শিক্ষার সমন্বয় হলেই পরিপূর্ণ শিক্ষা আমাদের মধ্যে বিকশিত হয় বা আমার আচরণের মধ্যে পরিস্ফুট হয়। তাহলে আজকের মানুষ যেখানে পাশবিক, অসহিষ্ণু, অসভ্য, বর্বর, কারণটা কি? কারণ হচ্ছে এই যে ডিজিটালাইজ, এই যে ডিভাইস, এই যে মোবাইল, এগুলো আমাদেরকে পাশবিকতার দিকে ঠেলে দিয়েছে। আমরা পাশবিক হয়ে গেছি, নির্দয় হয়ে গেছি, নিষ্ঠুর হয়ে গেছি। সন্তান মাকে অবহেলা করে রাস্তায় ফেলে দিয়ে আসে, সন্তান অবহেলা করে বাবাকে হত্যা করছে। আজকে আমাদের সমাজে সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স, কথায় কথায় ডিভোর্স। এই সমাজে ডিভোর্স কি কল্পনা করতে পেরেছেন? ডিভোর্স আমাদের বাঙালি মেয়েরা কল্পনা করতে পারে না। লাল বেনারসি শাড়ি পরে স্বামীর ঘরে যাবে, কাপড়ের কাপড় পরে বেরিয়ে আসবে। এ হচ্ছে আমাদের বাঙালি নারীর কালচার। আজকে আমাদের সেই কনজুগাল লাইফ, দাম্পত্য জীবন কোথায়, সামাজিক জীবন কোথায়, রাজনৈতিক জীবন কোথায়, সবকিছু বিপর্যস্ত হয়ে যাচ্ছে। কারণ আমাদের পাশবিকতা বৃদ্ধি পেয়েছে, অসহিষ্ণু হয়ে গেছে। কেন? আমাদের নান্দনিক শিক্ষার অভাব, মানবিক শিক্ষার অভাব, অ্যাস্থেটিকিজমের প্র্যাকটিসের অভাব। তাহলে কি হচ্ছে? এই যে এবং তার গান দিয়ে এত সিনেমা চলতো না। তবে এখনো আমাদের দেশে যারা ভালো গায় তাদের কিন্তু মূল্য আছে, এবং যারা খুব ভালো গায় তারা এখনো কিন্তু গান গেয়ে সংসার চালাতে পারে। তবে আমার মতো শিল্পী হলে সংসার চালানো সম্ভব না, কারণ আমি এখনো মাঙ্গা গান গেয়ে দিয়ে আসি। এখনো অনেক জায়গায় আছে নিজের যাওয়া আসার ভাড়া দিয়ে গান গাই আসি। আবার এরকম অনেক গীতিকারও কিন্তু আছে যারা মান্না গান লিখে দেয়। সেই মান্না গীতিকারের ভিতরে আমাদের এখানে একজন আছে, ফজলুর রহমান, বাফার সাধারণ সম্পাদক। তার বেশ কিছু গান আমি গেয়েছি, কোনো পেমেন্ট দিতে হয় নাই। তবে যে গান গেয়েছি তার দুইটা গান আপনাদের শোনাই। বাফার সাধারণ সম্পাদক ফজলুর রহমান। তুমি চেনো না রে মন, তুমি যেও না রে মন, দুর্বোধন সৌদার মনোহারি হাতে, ভাবুক আমি একা, ভাবনা তুমি ধোকা, ভাবুক আমি একা, ভাবনা তুমি ধোকা, মরুভূমির মরিচিকা আকাশ নামা মাঠে। এই গানের গীতিকার ফজলুর রহমান। তবে আমরা যারা গান শিখি তাদের কিন্তু একজন উস্তাদ থাকে, উস্তাদের পেছনেও একজন উস্তাদ থাকে, সেটা হয়তো আমরা জানি না। সেই উস্তাদের পেছনের উস্তাদ হয়েছে এই যে যারা গান শিখতে আসে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, হয় তার বাবা, নয় মা, নয় ভাই, নয় বন্ধু। তাদের যদি উৎসাহ না থাকতো তাহলে কোনোদিনই গান শেখা হতো না। তবে এমনই একজন উস্তাদের উস্তাদ আছে, এই যে দিলদার হোসেন মুক্তার। উনি কিন্তু আমাদের এলাকা বলতি ইউনিয়ন, তার বাড়ি বলতে না, আমার বাড়ি দক্ষিণ চারবে, একই ইউনিয়নে। আমি যখন ছোট, সম্ভবত 6-5 পড়ি, তখন সে মনে হয় 10-9 পড়ে, তখন থেকে আমি তার গান শুনি এবং এত সুন্দরভাবে সে গান করতো, হারমোনিয়াম বাজাতো, আমার খুব দেখি লোভ হতো আমি যদি এরকম শিল্পী হতে পারতাম। তা আমার এই শিল্পী হওয়ার পেছনে সেই সবাই উপস্থিত হয়েছে যে যিনি পল্লীগীতির রাজা হিসাবে পরিচিত, ওকে গালিয়াল ভাই বলে যিনি টান দিতেন, সেই রংপুরের বাওয়া গান এখনো আমাদের মনে। তার পুরনো সিডি ক্যাসেট যদি কোনো জায়গায় এখনো বাজে, মানুষ এখনো শুনে। পল্লী গানের তিনি সুরস্রষ্টা ছিলেন, তার কণ্ঠে
প্রত্যেকটা গান শুনলে মানুষ মুগ্ধ হয়ে যেত, আমরা মুগ্ধ হয়ে যেতাম। এখনো তার গান শুনি, এখনো তার কোথাও হারানো দিনের গান হিসাবে তার ক্যাসেট যদি বাজে অথবা সিডি যদি বাজে আমরা শুনে থাকি এবং আমরা আনন্দ উপভোগ করি এবং গান উপভোগ করি। তার কারণ একটাই, আব্দুল আলী একজন কণ্ঠশিল্পী ছিলেন, তার সাধনা ছিল সঙ্গীত সাধনা। এখানে মরবী, লোকগীতি, সঙ্গীত শিল্পী গোষ্ঠীর অনেক সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার আছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি একজন আব্দুল আলিম হতে চান, সঙ্গীত চর্চা করবেন। আব্দুল আলিম সঙ্গীত চর্চা করেছে। সঙ্গীত তিনি নিজের মনকে এমনভাবে গেঁথে নিয়েছিল মনের ভিতরে, যা মানুষের মধ্যে পরিবেশন করেছিল। এখন দেখবেন অনেক শিল্পী, অনেক সঙ্গীত শিল্পীরা যন্ত্রী নির্ভর হয়ে গেছে। আগে আব্দুল আলিমরা ওনারা যখন গান শুরু করতেন অথবা গান পরিবেশন করতেন, ওনারা কণ্ঠ দিতেন আর অন্যান্য হ্যান্ড যারা আছেন তারা বাজিয়ে যেতেন। আর এখন হ্যান্ডস আগে আসে, হ্যান্ডসের পরে শিল্পীরা তার কণ্ঠ দেয় এবং তাকদুম কি হয় না হয় আমরা শুধু খালি যন্ত্র, বিশেষ করে তবলার গুল শুনি, আর গানের কোনো কথার কোনো শিল্পীর কোনো কণ্ঠই শুনি না। এই জন্য অনেক শিল্পীর ভালো ভালো গান, অনেক লেখকের গান বিখ্যাত হয় না। আর আপনারাও বিখ্যাত হচ্ছেন না, আপনারাও আব্দুল আলিম হচ্ছেন না, মিনা হামিদ হচ্ছেন না, এবং আরো অনেক শিল্পী হচ্ছেন না। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবো, আপনারা যারা গান শিক্ষা করেন এবং যারা শিক্ষা দেন তাদের কাছে অনুরোধ থাকবো, যন্ত্র নির্ভর না, আপনার কণ্ঠ নির্ভর হতে হবে। যন্ত্র নির্ভর নয়, কণ্ঠ নির্ভর। আর একটা কথা বলবো, এত কষ্ট করে আমরা গান লিখি, আপনারা সুরকার, আপনারা সঙ্গীত শিল্পী, আপনারা কেউ আমাদের গীতিকারের নামটা বলতে আপনারা লজ্জা বোধ করেন কেন? আব্দুল আলিম কি আমাদের কবি নজরুল ইসলামের গান পরিবেশন করেননি? আমাদের আব্দুল লতিফের গান পরিবেশন করেননি? আমাদের কবি জসিমউদ্দিনের গান পরিবেশন করেননি? তাদের নাম তো আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের সকলের গুরুজি, মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী বলতেই আমরা তাকে বুঝি দিলদার হোসেন মুক্তার। আমরা তাই মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা করব তিনি যেন তাকে আরো হায়াত দারাজ করেন এবং আমাদের মতো আরো ছেলে মেয়েদের তৈরি করতে পারেন, যারা বাংলাদেশের এই হারিয়ে যাওয়া লোকসঙ্গীতকে বর্তমান সময়ে এই সমাজে তুলে ধরতে পারে। আমরা স্যারের কাছে সেই দোয়া কামনা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন, বাংলার লোকসঙ্গীতের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দিলদার হোসেনের মুক্তারও প্রেরণা, তার কাছ থেকে এই যে বললাম না, ওস্তাদেরা যারা প্রেরণা দেয়, যাদের দেখে মানুষ গান শেখার আগ্রহ তৈরি করে, তারাও কিন্তু এক ধরনের ওস্তাদ। এখানে একজন শিল্পী আছে লিপি মহুয়া, আমি তার গান শুনছি, কিন্তু দাঁড়াবেন লিপি মহুয়া, তার জন্য একটা হাততালি দেন। সম্ভবত উনি আজকে আমাদের অনুষ্ঠানে গান গাবেন। আরেকজন সাংস্কৃতিক